হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস পার্টি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম ও দশম শ্রেণীর 5th চ্যাপ্টার থেকে পপুলেশন অংশটা কভার করছি। এই পপুলেশন ক্লাস 9এও আছে, ক্লাস 10এও আছে। ক্লাস 9-এর আফরোজা পারভিন আমাকে এই ক্লাস 9-এর চ্যাপ্টার 5টা কভার করার জন্য রিকোয়েস্ট করেছিল। আশা করি আফরোজা তোমার এই অংশটা কাজে লাগবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি পপুলেশন। পপুলেশন শব্দটি পপুলাস শব্দ থেকে এসেছে। পপুলাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো জনগোষ্ঠী। অর্থাৎ এই পপুলেশন বললে আমরাও কোনো নির্দিষ্ট প্রজাতির সমষ্টিকেই বোঝাই। তাহলে এই যে ওডামের মতে, বিজ্ঞানী ওডামের মতে এই যে পপুলেশনের সংজ্ঞা কি, তিনি বলেছিলেন যে একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুব নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদেরই বলে পপুলেশন। দেখো এক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর আছে, মানে কোনগুলোকে আমরা পপুলেশন বলবো সেটার ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম হলো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতে হবে, আর দ্বিতীয় হলো একই প্রজাতিভুক্ত হতে হবে বা প্রজাতির নিকটবর্তী হতে হবে যাদের মধ্যে এই যে জিনের আদান প্রদান ঘটে। অর্থাৎ এই জিনের আদান প্রদান মানে কি, অর্থাৎ যাদের মধ্যে তারা জনন কার্য সম্পন্ন করবে এবং সেখান থেকে সন্তান উৎপন্ন হবে সেই জাতীয় প্রাণীদেরকেই সেটাকেই বলছে হলো এই যে পপুলেশন। কোনো নির্দিষ্ট পপুলেশনের ক্ষেত্রে সব সদস্যরাই সাধারণত একই পরিবারের অংশই হয়। অর্থাৎ গির অরণ্যে, ধরো আমি সিংহদের কথা বলছি, তাহলে কিন্তু কি হবে, এই যে এক্ষেত্রে পপুলেশন বা সিংহের পপুলেশন বলতে কি বোঝাচ্ছি, গির অরণ্যে যতগুলো সিংহ রয়েছে তাদের সংখ্যাটাই বোঝাচ্ছি। তাহলে দুটো ফ্যাক্টর বুঝতে পেরেছো, একটা হলো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হতে হবে, আর দ্বিতীয় হলো যে প্রাণীটার আমি পপুলেশনের কথা বলছি আমরা, সেই প্রাণীটার সংখ্যা সবকটা একই প্রাণী হতে হবে। এই যে পপুলেশন, এই পপুলেশন একটা আত্মনিয়ন্ত্রণকারী একটা একক, মানে পপুলেশন নিজেই নিজের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে। এই পপুলেশনের মধ্যে দিয়েই কি হয় যে শক্তি, সেই শক্তি চক্রাকারে আবর্তিত হচ্ছে, তারপর আবার এইভাবে এরা প্রকৃতির যে বাস্তুতন্ত্রকে সেটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ কি, আমি বলছি ধরো একটা নির্দিষ্ট বনের ক্ষেত্রে কিছু ঘাস ফড়িংয়ের পপুলেশন রয়েছে, সে ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, কিছু ব্যাঙের পপুলেশন রয়েছে, ব্যাঙকে খাচ্ছে সাপ, কিছু সাপের পপুলেশন রয়েছে, সাপকে খাচ্ছে ময়ূর, একইভাবে ময়ূরও রয়েছে। এইভাবে যে খাদ্য শৃঙ্খল প্রত্যেকের আলাদা আলাদা পপুলেশন আছে। এবার এই যে ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, এক্ষেত্রে কি হচ্ছে, শক্তিটা ঘাস ফড়িংয়ের দেহে এলো, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, শক্তিটা তখন ঘাস ফড়িং থেকে ব্যাঙের দেহে এলো, ব্যাঙকে খাচ্ছে সাপ, সেক্ষেত্রে ব্যাঙের দেহ থেকে শক্তি সাপের দেহে এলো, সাপকে খাচ্ছে ময়ূর। এইভাবে শক্তির শক্তির প্রবাহ ঘটছে। এই যে পপুলেশন, এটা হলো আত্মনিয়ন্ত্রণকারী একক, মানে নিজেই নিজেদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা পপুলেশন, যেমন ধরো ময়ূরের পপুলেশন বেড়ে গেলে অবশ্যই ভাবে সাপের পপুলেশন কমে যাবে। তার মানে একটা জাতীয় যে পপুলেশন, ধরো নির্দিষ্ট কোনো পপুলেশন, সেটা অন্য কোনো প্রাণীর পপুলেশনকে নিয়ন্ত্রণ করছে। এইভাবেই প্রকৃতিতে অনেক অনেক পপুলেশন কিন্তু নিজেই নিজেকে কন্ট্রোল করছে। তাহলে এই পপুলেশন কাকে বলে? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলে হলো পপুলেশন। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় যতগুলো ধরো বাঘ আছে, যতগুলো সিংহ আছে, তারা সবই আলাদা আলাদা পপুলেশনের মধ্যে পড়ছে। এখন আসি পপুলেশন ঘনত্ব কাকে বলে। দেখো, কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণ বা সংখ্যায় কোনো প্রজাতি বাস করে তাকেই বলছে পপুলেশন ঘনত্ব। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকাতে, নির্দিষ্ট এলাকা বলতে এই এলাকাটাকে একক ক্ষেত্রে বা আয়তনে বার করা হচ্ছে। যেমন ধরো কোনো অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে কতগুলো হরিণ বাস করছে, কতগুলো বাঘ বাস করছে, এইটাকেই বলা হয় পপুলেশন ঘনত্ব। এই যে পপুলেশন ঘনত্বের একটা ওপরের লিমিট আছে আর একটা নিচের লিমিট আছে, মানে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো পপুলেশন কতটা সর্বাধিক কতটা পপুলেশন বাড়তে পারে সেটারও একটা নির্দিষ্ট লিমিট আছে, আর কতটা কম, সবচেয়ে কম কতগুলো থাকতে পারে সেটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। প্রথমে আসি এই যে সর্বাধিক যে লিমিট সেটাতে। এই যে সর্বাধিক লিমিট, এটা নির্ভর করে প্রজাতিতে প্রত্যেকটা প্রাণীর আকার কতটা সেটার উপর।
অর্থাৎ কোনো প্রাণীর আকার যদি খুব ছোট হয় তাহলে তার লিমিট, আপার লিমিট অনেক বড় হয়। অর্থাৎ ভেবে দেখো, কোনো একটা নির্দিষ্ট এলাকাতে, ধরো এইটুকু নির্দিষ্ট এলাকা, এই জায়গায় কতগুলো বাঘ থাকতে পারে, ম্যাক্সিমাম ধরো 4টে বাঘ থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই সেম জায়গাতেই কতগুলো ফড়িং থাকতে পারে, অনেক ফড়িং থাকতে পারে। অর্থাৎ এলাকাটা নির্দিষ্ট, কিন্তু প্রাণীটার আকারের উপর নির্ভর করে এই যে আপার লিমিট বা সর্বাধিক যে লিমিট সেটা বদলে যাচ্ছে। প্রাণীর আকার যদি বড় হয়ে যায়, এই যে মানে আপার লিমিট সেটা কমে আসছে, কারণ সেক্ষেত্রে নির্দিষ্ট এলাকাতেই তাদের থাকতে হবে। এবার এলাকাটা যখনই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তার খাদ্য কতটা পাবে সেটা নির্দিষ্ট, তাই তো। দ্বিতীয় হলো ওইখান থেকে জল কতটা পাবে, ওখান থেকে ধরো বাকি যা যা সুযোগ সুবিধা, তার বাসস্থান কতটা পাবে সেগুলোও নির্দিষ্ট, লিমিটেড, তাই তো। সেই জন্য প্রাণীদের আকার যত বড় হতে থাকে, আপার লিমিট তত কম হতে থাকে। আর সেকেন্ড আসি লোয়ার লিমিট বা সর্বনিম্ন যে প্রাণীর সংখ্যা, সেটা কিভাবে হবে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় প্রাণীর সংখ্যা সর্বনিম্ন কতটা হবে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো সেই জায়গায় কতটা খাদ্য আছে, দ্বিতীয় হলো সেই জায়গায় বাসস্থান কিরাম আছে, তৃতীয় হলো সেই জায়গায় অন্যান্য প্রাণী কতটা আছে যে প্রাণীটা এই নির্দিষ্ট প্রাণীকে আক্রমণ করতে পারে বা শিকার ধরে খেতে পারে, আর চতুর্থ হলো ফিজিওলজিক্যাল স্ট্রেস কতটা আছে, মানে সেই জায়গায় কি কি সমস্যা আছে, মানে হতে পারে সেটা এনভায়রনমেন্টাল স্ট্রেস হতে পারে বা সেটা ফিজিওলজিক্যাল স্ট্রেস হতে পারে, মানে সেই প্রাণীটার উপর কি কি স্ট্রেস পড়ছে যার জন্য নিজেদের সংখ্যাটা বৃদ্ধি করতে পারছে না। বোঝা গেল? তাহলে এই যে পপুলেশনের ঘনত্ব অনুযায়ী দুটো লিমিট রয়েছে, একটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট। ধরো একটা নির্দিষ্ট অঞ্চলে মানে ধরো প্রতি বর্গ কিলোমিটারেই বলছি, মানুষ কতগুলো বাস করতে পারে, কিন্তু এই একইভাবে এই অঞ্চলে কতগুলো আরশোলা বাস করতে পারে। বুঝতেই পারছো, আকার যেহেতু ছোট হয়ে গেছে তাই এই প্রাণীরা অনেক বেশি সংখ্যায় থাকতে পারে। এই যে পপুলেশনের ঘনত্ব কোন কোন ফ্যাক্টরের উপর বাড়ে বা কমে সেটা চলো দেখে নিই। ধরো এইটা হলো পপুলেশন ঘনত্ব, ঠিক আছে। যেটাকে বলছি পপুলেশন ডেনসিটি। এই পপুলেশন ডেনসিটি বা পপুলেশনের ঘনত্বটা বাড়বে কখন, যখন ওই পপুলেশনেই নতুন সংখ্যায় প্রাণীরা তৈরি হবে, অর্থাৎ যেটাকে বলে ন্যাটালিটি বা জন্মহার। তাহলে ন্যাটালিটি কি করে, এই পপুলেশনকে বাড়িয়ে দিচ্ছে। আর ইমিগ্রেশন মানে বাইরে থেকে কোনো প্রাণী এলো এবং এইখানে বাস করলো, তার ফলেও কিন্তু এই যে পপুলেশনের সংখ্যা বেড়ে যায়। ধরো একটা নির্দিষ্ট জায়গায় কতগুলো হাতি বাস করে, অন্য একটা জায়গা থেকে আরও একটা হাতি এলো, সেক্ষেত্রে এই যে পপুলেশন ডেনসিটি এটা বেড়ে গেল। তাহলে ইমিগ্রেশন হলো অভিবাসন, আর ন্যাটালিটি হলো জন্মহার। তাহলে জন্মহার আর এই অভিবাসন, এই দুটোর জন্য পপুলেশন ডেনসিটি বেড়ে যায়। আর এই পপুলেশন ডেনসিটি কমে যায় কখন, তখন কমে যায় যখন এই পপুলেশনে কোনো প্রাণী মারা যায়, অর্থাৎ মর্টালিটি মানে মৃত্যুহার। যখন প্রাণীরা মারা যায় তার ফলে এর সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ এই মৃত্যুহারের জন্যও কিন্তু পপুলেশন ডেনসিটি কমে যায়। সেই জন্য দেখো এখান থেকে অ্যারোটা বার করে দিয়েছি, অর্থাৎ এখান থেকে যে পপুলেশনের ডেনসিটি সেটা কমে যাচ্ছে। আরও একটার জন্য এই পপুলেশন ডেনসিটি কমে যায়, সেটা হলো এমিগ্রেশন। এমিগ্রেশন বা প্রবাসন। এটা কি, ধরো এইখানে 10টা হাতি ছিল, তার মধ্যে 2টো হাতি অন্য কোথাও চলে গেল বাস করতে, তাহলে এই জায়গার হাতির যে পপুলেশন ডেনসিটি সেটা কমে গেল। তাহলে এই যে ন্যাটালিটি আর ইমিগ্রেশন কোনো জায়গার যে পপুলেশন সেটাকে বাড়ায়, আর মর্টালিটি আর ইমিগ্রেশন কোনো জায়গার যে পপুলেশনের ডেনসিটি সেটাকে কমিয়ে দেয়। আরও একটা ফ্যাক্টর আছে যেটার উপর এই পপুলেশন ডেনসিটি নির্ভর করে, সেটা হলো সেক্স রেশিও। অর্থাৎ কোনো একটা পপুলেশনে কতগুলো ছেলে এবং কতগুলো মেয়ে রয়েছে সেটার উপরও নির্ভর করে যে সেই পপুলেশনে এদের সংখ্যা কতটা বাড়বে বা কতটা বা একই রকম থাকবে।
তাহলে এইগুলো হলো এই পপুলেশন ডেন্সিটির ফ্যাক্টর, এই যে পপুলেশন নিয়ন্ত্রক শর্তাবলীর ওপর, অর্থাৎ যে শর্তগুলো নিয়ে আগে কথা বললাম সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা। প্রথমেই হলো জন্মহার বা ন্যাটালিটি। এই জন্মহার কাকে বলে? একক সময় কোনো প্রজাতির সদস্যরা যে হারে সন্তান সন্ততির জন্ম দেয় তাকেই বলছে জন্মহার। একক সময় কথাটা বলতে হবে, কারণ এক নির্দিষ্ট সময়ে কোনো একটা প্রজাতিতে যত সংখ্যক নতুন সদস্য তৈরি হচ্ছে, মানে নতুন সদস্যকে জন্ম দিচ্ছে, তাকেই বলছে এই জন্মহার। এই জন্মহার প্রকৃতপক্ষে দুই রকম হয়, একটা হলো চরম বা সার্বিক বা ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট, যে কোনো একটা নাম হতে পারে। অনেকে চরম বা বলতে পারে, সার্বিক বলতে পারে, বা কোথাও ম্যাক্সিমাম ন্যাটালিটি বলে, বা কোথাও অ্যাবসলিউট। এটা যাই হোক, এই সিচুয়েশনটা হলো এমন, এটা হলো একটা আদর্শ অবস্থা। অর্থাৎ ধরো একটা জলের মধ্যে তোমার রুই মাছের পপুলেশন আছে, ঠিক আছে? এবার ওই রুই মাছের পপুলেশনে কতগুলো সর্বোচ্চ রুই মাছের যে মানে চারাপোনা বা ধানিপোনা হতে পারে। কিভাবে? দেখো, মাছ যতগুলো ডিম পারছে সেটাই হলো এই যে চরম বা সার্বিক অবস্থা। এই যে চরম বা সার্বিক জন্মহার কাকে বলে? কোনো নির্দিষ্ট পপুলেশনে একক সময় যে সর্বোচ্চ পরিমাণ সন্তান সন্ততির জন্ম হচ্ছে তাকেই বলছে এই চরম বা সার্বিক জন্মহার। এটা সাধারণত আদর্শ বাস্তুতান্ত্রিক ও জিনগত অবস্থায় দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে উদাহরণের কথা বলছিলাম, ধরো এই যে রুই মাছের পপুলেশন, একটা রুই মাছ এককালীন ডিম কতগুলো পারতে পারে? ধরো 50,000, 60,000, তাই তো? কিন্তু সবকটা ডিমই কি ডিম ফুটে বাচ্চা হয়? সেটা হয় না, তাই না? বেশ কিছু ডিম নষ্ট হয়ে যায়, বেশ কিছু ডিম খেয়ে নেয়। এক্ষেত্রে এই যে চরম বা সার্বিক যে জন্মহার, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই যে যতগুলো ডিম পাচ্ছে ততগুলো ডিমই ধরে নেওয়া হচ্ছে যে ফুটছে। এটাই হলো চরম বা সার্বিক জন্মহার। অর্থাৎ একটা রুই মাছ ম্যাক্সিমাম কতটা জন্ম দিচ্ছে, কতগুলো বাচ্চাকে, সেটা হলো এই নির্দিষ্ট সময় ধরো 50,000 বাচ্চাকে জন্ম দিচ্ছে। এই অবস্থাটাকে আদর্শ বলা হচ্ছে। কারণ কি? কারণ এই জায়গায় ধরে নেওয়া হচ্ছে যে রুই মাছ ধরো যেখানে ডিম পাচ্ছে সেই জায়গায় অন্য কোনো ওর কম্পিটিটার নেই, বা ওর ডিমকে কেউ খেয়ে নিচ্ছে না, বা ওর ডিম নষ্ট হচ্ছে না, বা সেই জলে জোয়ার ভাটা খুব বেশি পরিমাণ হচ্ছে না, ডিম ভেসে চলে যাচ্ছে না, এরকম কোনো ঘটনাই ঘটছে না। সেই ক্ষেত্রে আদর্শ পরিবেশে এটা ঘটতে পারে। প্রকৃতপক্ষে আমাদের চারপাশে যে বন জঙ্গল এই সমস্ত জায়গায় কিন্তু এই চরম বা সার্বিক এই যে জন্মহার সেটা সাধারণত দেখা যায় না। এবার আসি কোনটা দেখা যায়, সেটা হলো প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি। অর্থাৎ যেটা হলো কি, একটা প্রাণী ডিম পারতে পারে তো অনেক, কিন্তু সেই ডিমগুলো থেকে সবকটাই সেখান থেকেই সন্তান সন্ততি তৈরি হয় না। কারণটা কি? এটাই হলো প্রকৃত বা ন্যাটালিটি বলছে। এই প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি কাকে বলে? একক সময় কোনো নির্দিষ্ট প্রজাতির প্রাণীরা প্রকৃতপক্ষে যতগুলো সন্তান সন্ততির জন্ম দিচ্ছে তাকে বলছে প্রকৃত ন্যাটালিটি বা ইকোলজিক্যাল ন্যাটালিটি। এই অবস্থাটা বনে জঙ্গলে দেখা যায়। মানে কি? ধরো একটা নির্দিষ্ট জায়গায় একটা হরিণের 4টে বাচ্চা হলো, কিন্তু সেই 4টে বাচ্চাই কিন্তু সবসময় যে সেই বাচ্চা বাঁচবে সেটা নয়, জন্মাবার পর মারা যেতে পারে, বা বাঘে আক্রমণ করতে পারে। ধরো এইভাবে সে 4টে বাচ্চার জন্ম দিল, কিন্তু সেখান থেকে ধরো একটা বাচ্চা কি দুটো বাচ্চা বাঁচলো। তাহলে এক্ষেত্রে হরিণের যে অ্যাকচুয়াল মানে প্রকৃত যে ওর ন্যাটালিটি রেট সেটা কত হলো? সেটা হলো 2টো, 4টে কিন্তু নয়। বুঝতে পারলে? তাহলে এই যে প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটিতে অনেকগুলো ফ্যাক্টর আসে, মানে ওর সাথে অন্য কোন কোন প্রাণী ওকে কম্পিটিশানে আছে, মানে ওকে ধরো খেয়ে নিতে পারে, বা ধরো একই খাদ্য খাওয়ার জন্য ওরা নিজেদের মধ্যে মারপিট করে মারা যেতে পারে। বয়সের ওপর নির্ভর করছে, এদের আকার গঠন এগুলোর ওপর নির্ভর করছে, বাহ্যিক বাস্তুতন্ত্রের ওপরও নির্ভর করছে, মানে ওই জায়গায় কতটা খাদ্য আছে সেটার ওপর নির্ভর করে যে কতগুলো বাচ্চা প্রকৃতপক্ষে বাঁচছে। ঠিক আছে? অর্থাৎ এই যে জন্মহারের ক্ষেত্রে চরম বা সার্বিক হলো একটা ম্যাক্সিমাম কন্ডিশন, মানে এতগুলো বাচ্চা বা সন্তান সন্ততি সর্বাধিক হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা হয় না। প্রকৃতপক্ষে যেটা হয় সেটাই হলো এই প্রকৃত ন্যাটালিটি। এটা এই যে ন্যাটালিটি হারকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা হলো ক্যাপিটাল N = ND/T। ঠিক আছে? এই N, ক্যাপিটাল N, এটা হলো জন্মহার।
এই যে স্মল এন ডি এইটাকে একত্রে বলা হচ্ছে যে ওই পপুলেশনে মোট কতগুলো সন্তান সন্ততি তৈরি হচ্ছে, অর্থাৎ এরা হলো ওই পপুলেশনের নতুন সদস্য, টোটাল নতুন সদস্য। আর টি হলো সময়, এইটার মাধ্যমে এই যে ন্যাটালিটিকে প্রকাশ করা হয়। এন ইজ ইকুয়াল টু এন ডি, ডিটা হলো ক্যাপিটাল যেটা হলো ডেন্সিটি বোঝাচ্ছে, আর স্মল এন হলো ওটাকে প্রত্যেকের সাথে ডেন্সিটিটাকে গুণ করা হয়। মানে এক একটা ধরো হরিণের কথাই বলি, এক একটা হরিণ বা এক একটা কাপল হরিণ থেকে কতগুলো তোমার সন্তান সন্ততি তৈরি হচ্ছে সেইটাকে গুণ করে এটাকে লেখা হচ্ছে, অর্থাৎ পপুলেশনে নতুন কতগুলো সদস্য উৎপন্ন হচ্ছে সেটা বাই সময়। এখন আসি পপুলেশন নিয়ন্ত্রককারী দ্বিতীয় শর্তে, সেটা হলো মৃত্যুহার বা মর্টালিটি। এই মৃত্যুহার কাকে বলছে? একক সময় কোনো নির্দিষ্ট পপুলেশনে যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে তাকেই বলছে মর্টালিটি বা মৃত্যুহার। অর্থাৎ ন্যাটালিটি যেমনভাবে পপুলেশনের ডেন্সিটি বা পপুলেশনের ঘনত্বকে বাড়াচ্ছিল, এক্ষেত্রে এই যে মর্টালিটি পপুলেশনের ঘনত্ব বা আয়তনকে কমিয়ে দিচ্ছে। এক্ষেত্রে এই যে মর্টালিটি এটা দুই প্রকার, একটা হলো পোটেনশিয়াল মর্টালিটি বা মিনিমাল মর্টালিটি বা থিওরিটিক্যাল মর্টালিটি বা সর্বনিম্ন মৃত্যুহার, আর একটা হলো রিয়েলাইজড বা ইকোলজিক্যাল বা প্রকৃত মৃত্যুহার। এই সর্বনিম্ন মৃত্যুহার কাকে বলছে? আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোনো নির্দিষ্ট পপুলেশনে একক সময় যে সর্বনিম্ন সংখ্যক প্রাণীর মৃত্যু হয় তাকেই বলছে সর্বনিম্ন মৃত্যুহার। অর্থাৎ এই সর্বনিম্ন মৃত্যুহারের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে প্রাণীরা মানে জীবেরা শুধুমাত্র বার্ধক্যজনিত কারণেই মারা যাচ্ছে, এখানে অন্যান্য ফ্যাক্টরগুলো কিন্তু আসে না। অর্থাৎ ধরো একটা পপুলেশনে শুধুমাত্র হরিণের ধরো তোমার মৃত্যুহার ক্যালকুলেট করা হচ্ছে, এক্ষেত্রে এই যেটা মানে থিওরিটিক্যাল, এক্ষেত্রে কি ধরা হচ্ছে যে হরিণরা বৃদ্ধ হচ্ছে এবং মারা যাচ্ছে, ঠিক আছে, সেজন্য এই মৃত্যুহারটা খুব খুব কম। কিন্তু এটাও বাস্তবে খুব কম দেখা যায় বা দেখাই যায় না, কারণ বাস্তবে কি হরিণরা একটা কোনো নির্দিষ্ট অঞ্চলে যে যতগুলো সংখ্যক হরিণ আছে তারা কি শুধুমাত্র বার্ধক্যজনিত কারণে মারা যায়? সেটা নয়, তারা অনেক সময় অন্যান্য পশুর আক্রমণে মারা যায়, অনেক সময় খাদ্যের অভাবে মারা যায়, অনেক সময় নিজেদের মধ্যে আক্রমণ হয় এবং সেক্ষেত্রে মারা যায়। তাহলে এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তাহলে প্রকৃতপক্ষে যতগুলো মৃত্যু ঘটছে সেটা কি বলছে? এই রিয়েলাইজড বা ইকোলজিক্যাল বা প্রকৃত মৃত্যুহার। এই রিয়েলাইজড বা ইকোলজিক্যাল বা প্রকৃত মৃত্যুহার কাকে বলছে? কোনো নির্দিষ্ট পপুলেশনে কোনো নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে যতগুলো জীবের মৃত্যু ঘটে তাকেই বলছে প্রকৃত মৃত্যুহার। অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরো একইভাবে একই উদাহরণ যদি আমি দিই, যে হরিণের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে হরিণের পপুলেশনকে আমি দেখছি, সেক্ষেত্রে মানে বার্ধক্যজনিত কারণ ছাড়াও আরও অন্যান্য কারণে যেগুলো আমি একটু আগে বললাম সেই কারণগুলোতেও কিন্তু মৃত্যু ঘটতে পারে। তাহলে এক্ষেত্রে মৃত্যুহার অনেক বেশি এটার থেকে, কারণ এক্ষেত্রে শুধুমাত্র বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটছিল, কিন্তু এখানে বার্ধক্যজনিত ছাড়াও অন্যান্য ফ্যাক্টরগুলো এসে যাচ্ছে। অর্থাৎ ধরো বাঘে আক্রমণ করলো সেক্ষেত্রে মারা গেল, অনেকে ধরো খাদ্য না পেয়ে মারা গেল, বা অনেকে ধরো কোথাও জল খেতে গেল কুমির আক্রমণ করলো, তাহলে অন্যান্য ফ্যাক্টরগুলো এসে যাচ্ছে। তাই জন্য এইটাকে বলছে প্রকৃতপক্ষে যে মৃত্যুহার। এইটা সাধারণত যে কোনো বনে জঙ্গলে যে কোনো অবস্থাতেই এই যে মৃত্যুহার এটাকেই দেখা যায়। এই মৃত্যুহারকেও একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা হলো ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি বাই টি। এই ক্যাপিটাল এম হলো এটা হলো কোনো নির্দিষ্ট পপুলেশনের যে মর্টালিটি বা মৃত্যুহার। এই এমডি হলো কি? ওই পপুলেশনে মোট কতগুলো প্রাণী, মোট কতগুলো জীব মারা গেছে, মোট মৃত জীব, ঠিক আছে। আর এই টি হলো কি? নির্দিষ্ট সময়, যে সময়ের এগেনস্টে আমরা এই ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে। এখন আসি এই জন্মহার আর মৃত্যুহারের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু অনেক সময় আসে, খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমটাই হলো দেখো, এই জন্মহারের জন্য পপুলেশনের আকার ও আয়তন দুটোই বাড়ে, মৃত্যুহারের জন্য পপুলেশনের আকার ও আয়তন দুটোই কমে। সেকেন্ড হলো এক্ষেত্রে জন্মহারের জন্য পপুলেশনের ঘনত্ব বাড়ে, আর এদিকে মৃত্যুহারের জন্য পপুলেশন ঘনত্ব কমে। থার্ড হলো এক্ষেত্রে পপুলেশনের যে জীব ভর সেটা বাড়ে, কারণ জীবের সংখ্যা বাড়লে জীবের ভরও বাড়বে, আর এক্ষেত্রে মৃত্যুহারে জীব ভর কমে যায়।
ফোর্থ হলো অন্তঃপ্রজাতিক যে সংগ্রাম সেটা এক্ষেত্রে বেড়ে যায়, মানে একটা প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটা বেড়ে যায়। অর্থাৎ ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি হরিণের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কি হয়ে যাবে, ঘাস খাওয়া নিয়ে বা খাদ্য খাওয়া নিয়ে বা বাসস্থানের জন্য তাদের মধ্যে অনেক বেশি সংগ্রাম হবে। কিন্তু মৃত্যুহারের জন্য এই অন্তঃপ্রজাতিক সংগ্রাম কমে যায়। অর্থাৎ একই প্রজাতির যখন প্রাণী মারা যেতে থাকবে সেক্ষেত্রে তখন তার যে সংখ্যা কমে যাবে, তার ফলে তাদের মধ্যে একই প্রজাতির প্রাণীদের মধ্যে যে সংগ্রাম, খাদ্য বাসস্থান সব কিছুর জন্য সেই সংগ্রামও কমে যাবে। এখন আসি পপুলেশন নিয়ন্ত্রণকারী যে থার্ড ও ফোর্থ যে শর্ততে। থার্ড শর্ত হলো অভিবাসন বা ইমিগ্রেশন। ইমিগ্রেশন হলো কি, কোনো জায়গায় ধরো খাদ্য ও বাসস্থান অনেক পরিমাণ আছে, সেখানে ততোধিক যতটা খাদ্য বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধা আছে সেই অনুযায়ী সেই জায়গায় অতটা কোনো পপুলেশন নেই, যে কোনো জীবের পপুলেশন নেই। সেক্ষেত্রে কি হয়, জীবেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সেইটাকেই বলছে অভিবাসন বা ইমিগ্রেশন। অনেক সময় আমাদের দেশে কি হয় যে কিছু কিছু পাখি আছে, ধরো সাইবেরিয়ার কিছু পাখি, বালিহাঁস, তারপর শামুকখোল, এরা ওই দেশে এত বেশি ঠান্ডা পড়ে বলে সেখান থেকে আমাদের দেশে চলে আসে এবং সেটা কিছু কিছু সময়ের জন্য আসে, তারপর ওরা যখন সেই ঠান্ডাটা পেরিয়ে যায় আবার আমাদের দেশে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, তারপর সবাই মিলে ওদের দেশে ফিরে যায়। আচ্ছা, এই যে উদাহরণ বললাম এটা পার্মানেন্ট বা নয়, মানে ওরা আসে আবার চলে যায়, এটা হলো পরিযায়ী, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে অভিবাসন যেটা, এক্ষেত্রে কি, ধরো কোনো জায়গায় প্রচুর পরিমাণ ঘাস রয়েছে বা ধরো খাদ্য রয়েছে, বাসস্থান রয়েছে, ফলে অনেক হরিণ একটা পপুলেশন থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় চলে এলো, সেইটাই হলো অভিবাসন। তাহলে অভিবাসন বা ইমিগ্রেশনের ফলে কোনো জায়গার যে পপুলেশনের যে ঘনত্ব সেটা বেড়ে যায়। তারপর আসি প্রবাসন বা এমিগ্রেশন। প্রবাসন মানে ধরো কোনো এমন একটা জায়গা যে জায়গাতে খাদ্য বাসস্থান বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে, সেই জন্য সেই নির্দিষ্ট জায়গাতে প্রাণীরা কালের জন্য অন্য কোনো জায়গাতে চলে যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গায় প্রাণীরা চলে যাচ্ছে, তার ফলে আগে যেখানে থাকতো সেই জায়গার যে পপুলেশন সেটা কিছুটা কমে যাচ্ছে, সেটাকেই বলছে প্রবাসন বা এমিগ্রেশন। তাহলে অভিবাসনের জন্য যে পপুলেশনের ঘনত্ব সেটা বেড়ে যায়, আর প্রবাসনের জন্য পপুলেশনের যে ঘনত্ব সেটা হ্রাস পায়। এরপরে যে পঞ্চম ফ্যাক্টর সেটা হলো লিঙ্গ অনুপাত। যে কোনো পপুলেশনের ক্ষেত্রে যদি স্ত্রীদের থেকে পুরুষের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পপুলেশনের যে ঘনত্ব সেটা খুব বেশি বৃদ্ধি পায় না। অর্থাৎ পুরুষ আর স্ত্রীর সংখ্যাকে নির্দিষ্ট অনুপাতে হিসেব করা হয়। প্রধানত 1000 জন পুরুষের প্রতি কতজন স্ত্রী আছে সেইটা ক্যালকুলেট করা হয়। এক্ষেত্রে 1:1 যেটা, সেটা সবচেয়ে ভালো, মানে একজন স্ত্রীর প্রতি একজন পুরুষ বা একজন পুরুষের প্রতি একজন স্ত্রী, 1:1। কিন্তু প্রকৃতপক্ষে এটা হয় না, এই সংখ্যাটা অনেকটা কম, অর্থাৎ 1000 জন পুরুষ সদস্যর প্রতি যে স্ত্রী সদস্য তার সংখ্যা কিন্তু অনেকটা কম হয় সাধারণত। এবার যে পপুলেশনে যত বেশি স্ত্রী সংখ্যা কম হবে সেই পপুলেশনের বৃদ্ধি পাওয়ার ক্ষমতাও তত কম হবে, কারণ স্ত্রীরাই যেহেতু সেই পপুলেশনের সদস্য সংখ্যাকে বৃদ্ধি করে, ফলে স্ত্রীর সংখ্যা যত কম হতে থাকবে সেই পপুলেশনের ঘনত্বও কম হতে থাকবে, আকার আয়তনও কম হতে থাকবে। তাহলে এই লিঙ্গ অনুপাতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়া আরও কতগুলো ফ্যাক্টর আছে, সেটা হলো যে সদস্যদের বয়স, তারপর সে সদস্যদের যে স্বাস্থ্য, এগুলোর উপরও নির্ভর করে পপুলেশনের ঘনত্ব কতটা কমবে বা কতটা বাড়বে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।